হ্যালো গাইস, কেমন আছেন সবাই? হোপ সবাই ভালো আছেন। কথা বলতে চাচ্ছি আগামীকালের শুরু হতে যাওয়া বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ। আমরা সবাই জানি আগামীকাল মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 6টার দিকে, সন্ধ্যে 6টায় ইনফ্যাক্ট। এবং আগামী 22 তারিখে হচ্ছে দ্বিতীয়টি এবং 24 তারিখে তৃতীয় টি-20 ম্যাচ। এবং 3 ম্যাচ সিরিজের এই প্রথম অনেক দিন পরে ইনফ্যাক্ট হোম গ্রাউন্ডে বাংলাদেশ খেলছে। এর আগে বাংলাদেশ চমৎকার ফর্মে রয়েছে, শ্রীলঙ্কাকে বিট করেছে তার মাটিতে টি-20 সিরিজে 2-1-এ। সর্বশেষ ম্যাচটা আমরা জয় করেছিলাম প্রেমাদাসা স্টেডিয়ামে, আর লাস্ট ম্যাচটা আমরা জয় করেছি এবং খুব ভালোভাবে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। আর ইনফ্যাক্ট পাকিস্তানও অনেকদিন পরে ইনফ্যাক্ট এই ফরম্যাটে খেলছে। লাস্ট আমার জানা মতে নিউজিল্যান্ডের সাথে তারা খেলেছিল এবং সেই ফরম্যাটটা তারা খুব একটা ভালো করেনি। তো পাকিস্তান টিমও চলে এসছে এবং বাংলাদেশ টিমও প্রাণবন্ত হয়ে আছে। তো আশা করি আগামীকালের ম্যাচটা ভালোই হবে। আমরা একটি স্কোয়াড নিয়ে বেসিক্যালি আলোচনা করতে যাচ্ছিলাম। তো আগামীকালের ম্যাচে যেটা দেখতে পাচ্ছি, আবার একটা জিনিস আবার পুনরাবৃত্তি হচ্ছে। 3টে উইকেট কিপার নিয়ে আমরা খেলতে যাচ্ছি। ইনফ্যাক্ট যদি সব ঠিকঠাক থাকে 3টে উইকেট কিপার। ফার্স্ট অফ অল লিটন দাস, তিনি উইকেট কিপিং করেন, কারণ হচ্ছে তিনি ক্যাপ্টেন। সো দের ইজ নো অল্টারনেট ওয়ে অ্যাবাউট লিটন দাস। তো সেকেন্ড থিং জাকির আলী অনেক, আমাদের পিঞ্চ হিটার প্লাস উইকেট কিপার। এবং আরও একজন উইকেট কিপার রয়েছেন পারভেজ হোসেন ইমন, যিনি টাচে নেই আপাতত, তবে আশা করি খুব তাড়াতাড়ি ফ্লোতে চলে আসবেন। তো তিনিও হচ্ছে উইকেট কিপার কাম ব্যাটসম্যান। তো এর আগেও আমরা 3টে উইকেট কিপার নিয়েই খেলতাম। বিজয় ছিল, মুশফিক রহিম ছিল এবং লিটন দাস ছিল। তো এখনো এর ব্যতিক্রম কিন্তু হয়নি, আমরা 3টে উইকেট কিপার নিয়ে খেলছি। এটা একটা সত্যি আনবিলিভেবল ব্যাপার যে একটা টি-20 ম্যাচ অথবা ওডিআই ম্যাচে 3টে উইকেট কিপার নিয়ে একটা টিম খেলে, তাও আবার ক্রিকেট। যাক, আমরা সেদিকে না যাই, স্কোয়াডের দিকে যাচ্ছি বেসিক্যালি। লিটন দাস ক্যাপ্টেন বরাবরই দারুণ টাচে আছেন এবং চেষ্টা করছেন তার এই ধারাবাহিক পারফরমেন্সটাকে আরও পুনরাবৃত্তি করার জন্য এবং ধরে রাখার জন্য এই পারফরমেন্সটা। জাকির আলী অনেককে আমরা সবাই জানি পিঞ্চ হিটার হিসেবে 6-7 নাম্বারের জন্য তিনি পারফেক্ট। মেহেদী হাসান অলরাউন্ডার হিসেবে অবশ্যই আছেন এবং মেহেদী হাসানকে তো অবশ্যই হয়তো আগামীকালের টিমে পিক করা হবে, কারণ তিনি তার আগের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন। এবং মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয় কিনা সেটাও একটা কোয়ারিজ থাকতে পারে। তবে মোহাম্মদ নাইমের খেলার চান্স আই থিঙ্ক কম এই পোর্শন থেকে। সাইফুদ্দিন রয়েছেন, মুস্তাফিজুর রহমান তো খেলবেন। তবে আগামীকালের ম্যাচে আমরা নাসুম আহমেদকে দেখতে পারি, কারণ মিরপুরের উইকেট তো এক এক সময় এক এক বিহেভিয়ার করে, কিন্তু এটা কমপ্লিটলি স্পিন বোলিংয়ের প্যারাডাইজ বলতে পারেন। একটা স্পিন বোলিংয়ের সম্পূর্ণ একটা পিচ বলা যেতে পারে। তো এই কারণে এক্সট্রা একটা স্পিনার নিয়ে বাংলাদেশ নামবে, এটা হতে পারে। তো নাসুম আহমেদকে আগামীকালের ম্যাচে আমরা হোপসও দেখতে পারি। পারভেজ হোসেন ইমন ওপেনার, ফর্মে নেই, আশা করি ফর্মে চলে আসবেন। ইশাদ আহমেদ দারুণ খেলেছেন লাস্ট টি-20-তে শ্রীলঙ্কার সাথে, চমৎকার বল করেছেন। শামীম হোসেন পাটোয়ারি, তো শামীমকে তো আর নতুন করে বলার কিছু নেই, তিনি অলরেডি প্রুভেন গাই। এবং টি-20-র জন্য বাংলাদেশের এখন যদি একটা নাম বলি যে টি-20-র জন্য একেবারে যথার্থ কাজ করেন, তিনিই হচ্ছেন শামীম পাটোয়ারি। তো শামীম পাটোয়ারি সম্পর্কে আপনারা সবাই ইনফ্যাক্ট জানেন, লাস্ট কিছু ম্যাচ ধরে তিনি বাংলাদেশের অর্থাৎ শেষের দিকে যে রানগুলো আছেন, তিনি স্ট্রাইকে থাকা মানে হচ্ছে বাংলাদেশের রান জাম্প করা যত তাড়াতাড়ি পসিবল এবং হাই স্কোরিং রেট অর্থাৎ রেটে মুভ করা। শরীফুল ইসলাম তিনিও থাকবেন আশা করছি। তানজিদ হাসান ওপেনিং ব্যাটার, কিন্তু ইনি থাকবেন কিনা নট শিওর অ্যাবাউট দিস। তানজিম হাসান সাকিব বোলিং অলরাউন্ডার, আমি মনে করি আগামীকালের ম্যাচে তানজিম হাসান সাকিব নাও থাকতে পারেন। ইনফ্যাক্ট যদি আমরা একটা এক্সট্রা স্পিনার নিয়ে খেলাই
তার বদলিতে আমরা নাসুম আহমেদকে দেখতে পারি। তাসকিন আহমেদ এবং তৌহিদ হৃদয় একমাত্র মিডল অর্ডার ব্যাটসম্যান। তাসকিনকে তো অবশ্যই দেখবো আশা করি, এবং আশা করি মিরপুরের মাঠে তিনি জ্বলে উঠবেন। শ্রীলঙ্কার মাঠে যতটা জ্বলে না উঠতে পেরেছেন, মিরপুরের মাঠে অবশ্যই তিনি জ্বলে উঠবেন। তো পাকিস্তানের স্কোয়াডে যাচ্ছি। সালমান আগা ক্যাপ্টেন রয়েছেন, আব্বাস আফ্রিদি নিউ পিক জেনারেশন বলার, এবং আবরার আহমেদ তিনিও একজন বলার, এবং আহমেদ দানিয়াল ইনিও খুব ভালো বোলিং করেন। ফাহিম আশরাফ লাস্টের দিকে পাকিস্তানকে অনেক অনেক রান তিনি পিক করে দেন এবং বোলিংও খুব ভালো বোলিং করেন, লেফট আর্ম পেসার। এবং ফাকর জামান তো ওপেন ব্যাটিং করেন এবং মারাত্মক আকারে হাতে স্ট্রোক, এবং প্রতিটি বল ট্রাই করেন হিট করার জন্য, পিঞ্চ হিটার যাকে আমরা বলি। তো ওপেনিং থেকেই উনি আর কি চেষ্টা করেন যে বলকে কিভাবে প্রহার করা যায়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই স্কোয়াডের মধ্যে বেসিক্যালি পাকিস্তান কিন্তু ফোকাস করেছে তাদের পেস বোলিং অ্যাটাককে নিয়েই, কিন্তু বাংলাদেশ যেটা হচ্ছে তাদের স্পিন অ্যাটাককেও সাথে সাথে রেখেছে। আচ্ছা, এরপরে আসি হাসান নওয়াজ টপ অর্ডার ব্যাটসম্যান, এবং হুসাইন তালাত অলরাউন্ডার, এবং খুরদিল শাহ খুব ভালো অলরাউন্ডার, বোলিং করেন চমৎকার, এবং মোহাম্মদ হারিস উইকেট কিপার ব্যাটার, এবং মোহাম্মদ নওয়াজ অলরাউন্ডার লেফটি ব্যাটসম্যান, খুব ভালো খেলেন এবং বাংলাদেশকে এর আগের একটা টি-20-তে উনি লাস্ট পোর্শনে গিয়ে হারিয়ে দিয়েছিলেন। এবং যেটা দেখতে পাচ্ছি ফারহান এবং শাহবাজ ফারহান মিডল অর্ডার ব্যাটসম্যান, সাইম আয়ুব এবং টপ অর্ডার ব্যাটার, এবং সালমান মির্জা বোলার, এবং সুফিয়ান মুশকিম বোলার। এবং এই হচ্ছে আগামীকালের টোটাল স্কোয়াড যারা খেলবেন, এর মধ্যে 11 জন। তো আগামীকাল হচ্ছে বাংলাদেশ অলরেডি কনফিডেন্স লেভেল অনেক হাইতে আছেন রাদার দেন পাকিস্তান, কিন্তু সমস্যাটা কি, আমরা তো কনফিডেন্টকে আবার ওভার কনফিডেন্টে কনভার্ট করে ফেলি। তো এইটা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যার বিষয়। তো দেখা যাক, আশা করি বাংলাদেশ জিতবে, কিন্তু কালকের দিনটা আমি পাকিস্তানকে এগিয়ে রাখবো। পাকিস্তানকে একটু এগিয়ে রাখছি 51, বাংলাদেশ 49। আর তার কারণটি হচ্ছে বাংলাদেশে সবসময় পাকিস্তানিরা ভালোই খেলে, খারাপ নয়। তো যেহেতু বাংলাদেশের কনফিডেন্স লেভেল অনেক হাই, তাদের জেতার কথা, কিন্তু আমরা আসলে এই কনফিডেন্সে শিফট করতে পারি না, ওভার কনফিডেন্সে শিফট করি, যে কারণে আমাদের যেটা ফলাফল আছে কাঙ্ক্ষিত ফলাফল থেকে আমরা সরে যাই। তো মনে হচ্ছে পাকিস্তান কালকে উইন করতে পারে, একটু এগিয়ে আছে। প্রে করি বাংলাদেশ যাতে উইন করে, কিন্তু পাকিস্তানের চান্স বেশি, আমি পাকিস্তানকেই এগিয়ে রাখছি। ইনফ্যাক্ট টসে জিতে বা কি হবে, টসে জিতে আসলে সবাই চাইবেন এই উইকেটে ব্যাটিংই করতে। মিরপুরের প্যারাডাইসে আসলে পরে ব্যাটিং করে মানে স্পিন ফ্লো করা অনেক ডিফিকাল্ট, এবং এই উইকেটে বেসিক্যালি 130 থেকে 40 রান বা 150 রান কম্পারেটিভ টোটাল, 150 রান হলে আপনি মিনিমাম একটা ফাইটিং টোটাল হিসেবে আপনি ধারণা করতে পারেন। এবং যেহেতু লিটন দাস টসের লাক খুব একটা ভালো নয়, তো বলা যায় বাংলাদেশ যদি কালকে টসে জিতে, আই হোপ বাংলাদেশও ফিল্ডিংই নেওয়ার ট্রাই করবে, কিন্তু এই মাঠে ব্যাটিংটা মোস্ট প্রমিসিং, ব্যাটিংটা যারা আগে করবেন তাদেরই চান্সেস বেশি থাকার কথা। তো এটা আসলে বলা যায় না ইনফ্যাক্ট, কারণ স্লো উইকেট তো এই বিষয়টি আর কি মাথায় রাখতে হবে। তো নাসুমকে হয়তো কালকে ইনভলভ হবে নাসুম, দেখা যাক। বাংলাদেশের জন্য শুভকামনা রইল, কিন্তু আমি পাকিস্তানকে এগিয়ে রাখছি আগামী ম্যাচের জন্য। সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক।